নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্পপাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সমগ্রের ফেলুদার গোয়েন্দাগিরি। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টা মতন বসে সবে সন্ধ্যা হব হব হলে জলা পাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে? তোমার নাম কি? পিছু নিয়েছ কেন? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস। বাহ, বেশ ভারী সুন্দর নাম তো তোমার। দাঁড়াও দাঁড়াও, এই নাও দেখি, হাতটা পাতো। এই নাও, তবে এই লজেন্স জুসটা খাও। বলে পকেট থেকে সত্যিই একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল। পাকামো মারিস না, কার কিভাবে কখন কি বিপদ ঘটবে সেটা মানুষ দেখলে বোঝা যায়। আমি দস্তুর মতন রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি, দার্জিলিংয়ে এসে অবধি তুমি বাড়ি থেকেই তো বেরোনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজবে তাই শুনব বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন, আর আমি কোনো রকমে উঁকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকড়িবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। আরে আরে, কি হলো মশাই, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, বলছি, সব বলছি, দাঁড়ান। ওহ, আরে আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার হয়েছে। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল। ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে, ওর মানে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার বলুন তো? এই যে, এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। আরে, এ তো সত্যি ইনক্রেডিবল। আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে এভাবে আপনাকে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি,
কোনোদিন কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, এই, দাঁড়ান দাঁড়ান মশাই, এসব কথা হাটের মাঝখানে ডিসকাস করা ভালো না। আপনি বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, বুঝলাম। তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা যেতে পারে, তাই তো? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও নাকি ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। হ্যাঁ, তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিকের? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। কি, তাই তো? হ্যাঁ, আরে বাস, কি করে বুঝলে? দেখ, আজ বিকেলে রোদ ছিল, তোর বাঁ গালটা রোদে ঝলসেছে, কিন্তু ডান ধারেরটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ গালে পড়ে। ইনক্রেডিবল। যাগে, এসব ছাড়। এখন কথা হচ্ছে রাজেনবাবুর বাড়িতে একবার যাওয়া দরকার। এই তো আর 75, 76, এই 77, আর 77 পা। আর যদি না হয়? হবেই হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাঁটটা তো। ঠিক আছে, কিন্তু বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, 77-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও 23 পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, হতভাগা, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়। তুই নিশ্চয়ই ধাই ধাই করে বড় বড় স্টেপস ফেলেছিলি। তো তা হতে পারে। হতে পারে কি আবার, নিশ্চয়ই তাই। আর তাই স্টেপস সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে তো মুখ থুবড়ে পড়বে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে ঠিক করেছো ফেলুদা? দেখি, যা খুশি তাই বলবো, কিন্তু তুই কিন্তু স্পিকটি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটা কথাও বলবি না। কিছু জিজ্ঞেস করলেও না? শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আইয়ে আইয়ে, অন্দর আইয়ে সাপ। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিচোনো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ডিপ করে একটা পেন নাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে, ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুঁচকিয়ে একগাল হেসে বললেন,
আরে বাবা, কত বড় হয়েছো তুমি! হ্যাঁ, তা কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়! এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেনচুস দেবার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ, ওই আর কি, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। তা কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাঁকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু সাহায্য করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, এনে আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছেন তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। গোড়ায় উনি হোটেলের কথাই ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল এই চুরুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারতো যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্যই করতে পারেন না, তাই সেটা আমি আমার চিঠিতে প্রথমেই লিখে জানিয়েছিলাম। ফেলুদা বলল, তা আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন বেশি লক্ষ্য করছি। পাহাড়ের ঠান্ডাটা আরেকটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা আপনি জানলেন কি করে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করেছি যে লাঠির উপরে রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মক্ষম ধরেছ, উনি দারুণ সুন্দর শ্যামা সঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, আরে হাতের কাছে কি গো, একেবারে বুকের কাছে আছে। রাজেনবাবু কোটের পকেট থেকে একটা চিঠি বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও। ফেলুদা বলল, আচ্ছা, এ চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ, মানে লোকাল ডাক। দুঃখের বিষয়, খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনোদিন কারো প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আচ্ছা, আপনার বাড়িতে যাতায়াত করে এমন কয়েকজনের নাম করতে পারেন? হ্যাঁ, সে তো খুবই সহজ। আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ওই ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসেবে বোধহয় খুবই সাধারণ, তবে তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ।
ওই সর্দি কাশি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিংয়ে আসা অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন আমার হয় না। উনি চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত। এই দেখো। দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো জানো। রাজেনবাবু বললেন, এই মাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও তো আমার মতো পুরনো জিনিসের শখ, সেইটাই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আসুন আসুন। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলাম না, তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে যাই। রাজেনবাবু বললেন, না, আসলে আজকে শরীরটা ঠিক ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আপনার ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার খুব ইচ্ছা ছিল। রাজেনবাবু বললেন, আরে সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘণ্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেওয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো জায়গায় বেশি দিন থাকি না, আমার ব্যবসার জন্য আমায় প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুঁচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, তা কি মনে হয়? সত্যি সত্যি মশাই, দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। যাক যাক, শান্তি। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। আশ্চর্য কিছুই না, কিন্তু আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, আগে ব্যাপারটা কি জানেন? শখের জিনিস ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরেও বেচবো, এই ইচ্ছা আমার আপাতত নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আচ্ছা বেশ, আজ আসি তাহলে, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, হ্যাঁ দেখি, ইচ্ছা তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না। মনে হচ্ছে এটা যেন কেউ একটা ঠাট্টা করেছে, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। সে ঠিক আছে, কিন্তু যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনিট হওয়া যাচ্ছে
ততদিন বাড়িতেই থাকুন না। আচ্ছা, আপনার নেপালি চাকরটা কতদিনের? সে একেবারে গোড়া থেকে কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার তিনকড়ি বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘন্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি। কিন্তু বিপদ যদি ঘটেই, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স 64, রাজেনবাবুর চেয়ে এই 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি কেন করছো তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও এখন। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখি আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকেই একটা ফায়ারপ্লেসের উপরেই একটা তাক, আর সেই তাকের উপর 3টে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করল, এটিকে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, দেখো, সময়ের প্রভাবে মানুষের চেহারার যে কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটে বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্ডসে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একজন ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকরিয়ে বললেন, জানি না, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসেছে। জলাপাহাড়ের গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, দেখো, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না সেটা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন, যান। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি। তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে আমি তোমাকে হয়তো কিছুটা সাহায্য করতে পারি। তাই নাকি? হ্যাঁ, এই টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে। এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা
কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভবত ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজের তফাৎ রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির 2টো শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার। তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলোও কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফ ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15 কি 20 বছর। আচ্ছা, আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছো? গন্ধটা গ্রিপেক্স আঠার মতো। লাভলি, চমৎকার ধরেছো। কিন্তু আপনিও তো দেখছি ধরার ব্যাপারে কম যান না। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানেই জানতাম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাও পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুক, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। ফেলুদা, কাকে অপরাধী বলে মনে হচ্ছে? কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পিছন দিকে ঘুরছে। তপসে, লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়ল আর ঠিক মনে হলো। ফেলুদা আবার থমকে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। চ পা চালিয়ে খিদে পেয়েছে। ফেলুদা হলো আমার মাসতুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানাটোরিয়ামে উঠেছি। স্যানাটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্যে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই, কি করি, তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, তাই আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করেছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যা হোক, আমি মুখ টুক ধুয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেন লা রোডে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? আরে কিছু না, শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, তাই একটু ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার? ফণি ডাক্তার? তোরও একটু একটু বুদ্ধিটা খুলছে দেখছি। তা দেখালে? হ্যাঁ, দেখালাম। 4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। তা ভালো ডাক্তার? অসুখ নেই, তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম, তাতে পসার যে খুব বেশি তাও মনে হয় না।
তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি। কেন? গরিব লোকের অত সাহস হয় নাকি? তার টাকার দরকার যদি হয় তাহলে হয় বই কি। কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে আচ্ছা শোন, আমাকে বলতো একটা কথা, রাজেনবাবুর অবস্থা কাল কিরকম দেখলি? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মানুষের মনের অসুখ হতে পারে, সেটা জানিস তো? হ্যাঁ, তা তো পারে। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ। তাও হয় বুঝি? ইয়েস মাই বয়। আর শরীরের অসুখ হলে ডাক্তার যে ডাকতেই হবে সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্যই ফণী ডাক্তার যদি সত্যিই এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি, যত একবার। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানে প্রায়ই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলোও বেশি নেই আর গন্ধটাও যেন সে কেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? জি সাহেবজি, হ্যাঁ না, আসুন আসুন, পাশের ঘরে আসুন। ভালো আর বড়িয়া চিজ তো সব বিক্রি হয়ে গেছে, তবে নতুন কিছু মাল আবার আসছে। পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এ লিজিয়ে সাহেবজি, এই একটাই ভালো আর বড়িয়া জিনিস আছে, তবে ওই একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা? এ জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচ অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, 300 साल पुराना चीज? अच्छा, एक কাজ করুন, आप लोग शाम को आइए, বিকেলে কিন্তু অনেক মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা জরুর পাবেন। আজই পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আজই। তাহলে তো এই খবরটা রাজেনবাবুকে জানাতে হয়। রাজেন বাবু মানে মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, মানে রেগুলার কাস্টমার যারা যারা আছে আমাদের কাছে তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলবেলা আসছেন। অবনীবাবুও খবরটা পেয়ে গেছেন, মানে মিস্টার ঘোষাল? জি জরুর। আচ্ছা, আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছে মিস্টার গিলমোর, মানে চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা, দেখি বিকেলে একবার যদি ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, কিরে তোপসে, একটা মুখোশ নিবি নাকি? মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এই যে এইটাই সবচেয়ে হরেন্ডাস। কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথাই নেই, ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক।
আর হরিবল মানে বিভৎস। এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দার উচ্চারণে বলল, এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোকও একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো নো নো, আই এম নট। ফেলুদা খুবই অবাক হবার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেল উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বললেন, নো নো নো, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ টুইন ব্রাদার টু। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়ে নয়। যাকগে, ছাড়, চ কেভেন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক, চ। কেভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমি চিনলে না আর আমি কি করে চিনি? তবে চেনা চেনা লাগছিল জানো তো। আমি চিনলাম না? বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে। ওরে, তোর যদি এতটুকুও সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। হোয়াট? এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক বলেছ, এই ঠিক বলেছ তুমি। মানে রাজেনবাবুর ছেলে, তাই না? মানে ওই যার ছবি ওই উপরের তাকে রাখা ছিল। অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচিলটা নিশ্চয়ই তুইও লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সদ্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন? বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কিনা সেটাও তো খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে কেভেন্টারের দোকানে পৌঁছালাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দার্জিলিং শহরটা আর নিচে বাজারটা দারুণ দেখায়। ছাদে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, আরে আরে, এসো এসো, বসো বসো বসো। ডিটেকশনে তোমার পারদর্শিকতাতে আমি খুব মুগ্ধ হয়েছি, তাই তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো। কি আপত্তি নেই তো? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে পর তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল, আমার লেটেস্ট বই, তোমায় দিলুম।
বইয়ের মলাটটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? মানে আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন? তিনকড়িবাবু আধ বোঝা চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে বললেন, ইয়েস। ফেলুদার অবাক ভাব আরও যেন বেড়ে গেল। সে কি মশাই, আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া। বাংলায় আপনার ছাড়া আর কারো উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ, ইটস মাই অনার। ব্যাপারটা কি জানো তো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। না মশাই, আই মাস্ট সে, আমার সত্যি দারুণ লাগ। আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যি ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছু একটু হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়িবাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলেকে দেখলাম আজ। কি বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক দেখেছো তো? মানে চিনতে পেরেছো তো ঠিক? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুরো একেবারে সঠিক হয়ে যাবে। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন ওইটুকুই, তার বেশি শুনিনি। আমি শুনেছি ওর অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্যপুত্র করেন, এমনকি বাড়ি থেকে বেরিয়েও যেতে বলেন। ছেলেটি গিয়েও ছিল তাই। 24 বছর বয়স তখন তার, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই নয়, আর আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে এই চিঠিটার শখ, তার ওপর। তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, দেখেছ তো, আমার বুদ্ধি শুদ্ধি সব একেবারে লোপ পেয়েছে। রহস্য উপন্যাস আমার লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বলল, প্রবীর মজুমদার যে চিঠি লিখতে পারে সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু একটু জাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, আচ্ছা, ফণি মিত্তিরকে কেমন লাগলো? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমিও গিয়েছিলাম। আমাকে রাস্তায় দেখেছেন বুঝি? না না না। তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা সিগারেট পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন, তাতে তোমার কথাই মনে হলো, যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি। কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমিও খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণি মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় কিনা। তা তো হয়। রাজেনবাবু যে কেন ওকে অমল দেন জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায়। তখন ফণিবাবুই তো তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। এক গুরুর শিষ্য হিসেবে ওদের যে একেবারে ভাই ভাই সম্পর্ক হে।
ফেলুদা জিজ্ঞেস করল, ফণী মিত্রের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো, আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বলিয়ে নিচ্ছিল। বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য। ঠিক বলেছ। আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে, আর যা আছে তাও সেই আদ্যিকালের। তা ঠিক। তবে ফণী ডাক্তার কিন্তু অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি লিখতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এ ব্যাপারে এতটা কাঠখড় পোড়াবে সেটা কেন যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, আচ্ছা, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? অবনী ঘোষাল বিশেষ সুবিধার লোক বলে তো মনেই হয় না। ভারী ওপর চালাক, আর ওসব প্রাচীন শিল্প টিল্প কিছু নয়। ওরা আসল লোভ হচ্ছে এই যে এইটা, টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে এর 5 গুণ প্রফিটে বিক্রি করবে। ওর পক্ষেই হুমকির চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? সেটা তো এখনো তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জল করছে। তিনকড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল, যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিন্তু আজ ভালো কিছু মাল আসবে বিকেলে। এবার তিনকড়িবাবুর চোখও জল করে উঠল। এবার বুঝেছি, হুমকির চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটপাট করে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়িবাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনেও উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণী মিত্তির, এই তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলে 5 দিন হল 16 নম্বর ঘরে আছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা ফেলুদা বলছিল, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামল। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কি যেন সব হিসেব করল। আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। তপসে, এই তপসে, ওট ওট ওট, তপসে ওঠ। আমি ধর্মরিয়ে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল, বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন, বিশেষ দরকার, তুই যদি যেতে চাস তো চ। সে আর বলতে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণী ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর তিনকড়িবাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পিছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণীবাবুর নাড়ি দেখা হলে পর রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল 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 রাত্রে এই 12টা নাগাদ ঘুমটা ভাঙতেই বিদ্যুতের আলোয় আমার
আমার ঠিক মুখের সামনে আই আই স মাস্কড ফেস, মুখোশ পরা মানুষ। রাজেনবাবু দম নিলেন। ফণিমিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজেনবাবু বললেন, দেখে 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 এমন হলো যে 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 চিৎকার পর্যন্ত বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কিভাবে কেটেছে তা আমি বলতে পারি। ফেলুদা বলল, আচ্ছা, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? রাজেনবাবু বললেন, না, তবে তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার 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 এই চাবির গোছাটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে এই জানালা দিয়ে লাফিয়ে এসে, উফ, ইটস হরিবল হরিবল হরিবল, ইটস হরিবল। ফণি ডাক্তার বললেন, আপনি আপনি উত্তেজিত হবেন না। আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি। আপনার এখন কমপ্লিট রেস্ট দরকার, কমপ্লিট রেস্ট। ফণিবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণিবাবু, কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পেছনে কাদা ছিটে লাগলো কি করে? ফণিবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ও এইটা, ডাক্তারের লাইফ তো জানেনি। আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি, তখন যখন তখন ডাকি আসুক না কেন, বেরোতে তো হবেই। সে ঝড় হোক আর বৃষ্টি হোক আর বরফই পড়ুক। ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন, তোমরা আসাতে আমার অনেকটা সুস্থ বোধ করছি। বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো। এখন বোধহয় বৈঠকখানায় গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন। তিনকড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিল, যদি যাওয়াটা দুদিন পেছনো যায়। রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বললে টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটার পাহারা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, পুরো বাপ আছে, তার এখন তখন অবস্থা। ফেলুদা বলল, মাস্কটা কেমন ছিল মনে আছে? রাজেনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরেই অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে। ওই যে দেখো না। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি। এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনেরও তো দরকার। কাল যা ঘটেছে, তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। যাই, আমি বরং গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে তো মনে হয় না। তবে রাজেনবাবু, আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বললেন, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি, তাহলে আপনার কোনো আপত্তি আছে কি?
রাজেনবাবু বললেন, না না, মোটেই না। আপত্তি আবার কি? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেদা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি, তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজন দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে পৌঁছে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যি ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিও দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যিই অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানাটা দিয়ে গেলেন না? মিস্ট্রি সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইতে পাবে। তার কেয়ারে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে কিন্তু দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারা দিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করল। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি, তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো। ফেলুদা বলল, 2 বার মাউন্ট এভারেস্ট হোটেল, 1 বার ফণি মিত্তিরের বাড়ি, আর 1 বার নেপাল কিউরিও শপ, 1 বার লাইব্রেরি, আর এছাড়াও আরও কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধীকে বুঝতে পেরেছ? এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করেছ? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই। আমি? হ্যাঁ, যাদের কাছে ওই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমি বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিস না। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে থেকে চিনতে সে কথা তো গোড়ায় বলনি। তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখোশ তো ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। চুপ কর, চুপ কর। রাজেনবাবুকে এবেলা দেখে অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন, দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যত সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বেরোলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আরে বলো না আর, উফ, এসে 32 রকম জেরা করলো। কদ্দূর কি হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্ত। সত্যি বলতে কি,
তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানাটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা একটু ভাবতে পারবো। রাজেনবাবু হেসে বললেন, আর আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে, আজ মুরগির মাংস রাঁধতে বলেছি, স্যানাটোরিয়ামে অমনটি খেতে পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পরপর 5টা ধোয়ার রিং ছাড়ল। তারপর আধ ভেজা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণিমিত্তির কাল সত্যিই রুগী দেখতে গিয়েছিলেন। কার্ট রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অবধি উনি ওখানেই ছিলেন। তাহলে ফণিমিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসেও লেবংয়ে ঘোড়দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদা আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের ঘুঁটি মারার মতো করে প্রায় 10 হাত দূরের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছে। প্ল্যান্টারাস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘণ্টাটা একটাই আছে, আর সেটা গিলমোর সাহেবের কাছে। রাজেনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘণ্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরেই। ঠিক। আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে। ঘরের বাতিটা আর জ্বালতে ইচ্ছা করল না। খোলা জানালা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায়। এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেলাম। দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে। জানালা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভিতরটা এখন আরও অন্ধকার। একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতেই এমন ভয় হলো যে যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে, আর আমার সামনেই এসে দাঁড়ালো যে। জানালার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটার একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কিরে, ঘুমিয়ে পড়েছিলি নাকি?
ফেলুদা, ও ও তুমি? তা আমি না তো কে? তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল। তারপরে খাটের পাশটায় বসে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সবকটা পরে দেখছিলাম, তুই এইটা একবার পড় তো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। কিরে, অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা। আর কিচ্ছু না? ভালো করে ভেবে দেখ তো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? এই চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভিতরটা আবার ঢিপ ঢিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, 3 কোটি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে বেশি তারই ছিল। বাংলা উপন্যাস, খবরের কাগজ, প্লেট, আঠা, কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি কিনা জানি না, নিশ্চয়ই হয়তো করেছিলি, স্টেশনে আজ একটু যেন খোঁড়াচ্ছিলেন। সেটা বোধ হয় কাল জানালার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণটা কি। রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন লোকটা। তাহলে কি কারণ, কি উদ্দেশ্যে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধহয় আর জানা যাবে না, কোনোদিনও না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজটা খুলে ফেলুদাকে দিয়ে বললেন, এটা তুমি পড়ো, আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমায় চিঠি লিখি, তখনও জানতাম না যে আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি। তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমার 100 ইয়ার্সের নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও হয়নি। আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও। ইতি তিনু। শ্রী 3 কোটি মুখোপাধ্যায়। শেষ হলো আজকের গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। আপনারা শুনছিলেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। কেমন লাগলো আজকের আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসি সেটার সরাসরি ডিরেক্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে, থাকছে নতুন গল্প এবং সঙ্গে অনেক আনন্দ। দেখা হচ্ছে। স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং ধুলোবালি টেলস।